নমস্কার, ড্যাজলিং ড্রিমসে আপনাকে স্বাগত। আমাদের আজকের পরিবেশনা কথা সাহিত্যিক শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস শেষ প্রশ্ন। শুরু করছি পর্ব 24। 10-12 দিন কমল আগ্রা ছাড়িয়া কোথায় চলিয়া গেছে, অথচ আশুবাবুর তাহাকে অত্যন্ত প্রয়োজন। কম বেশি সকলেই চিন্তিত, কিন্তু উদ্বেগের কালো মেঘ সবচেয়ে জমাট বাঁধিল হরেন্দ্রর ব্রহ্মচার্যাশ্রমের মাথার উপর। ব্রহ্মচারী হরেন্দ্র অজিত উৎকণ্ঠার পাল্লা দিয়ে এমনই শুকাইয়া উঠিতে লাগিল যে তাদের ব্রহ্ম হারাইলেও বোধ করি এতটা হইত না। অবশেষে তাহারাই একদিন খুঁজিয়া বাহির করিল, অথচ ঘটনাটা অতিশয় সামান্য। কমলের চা বাগানের ঘনিষ্ঠ পরিচিত একজন ফিরিঙ্গি সাহেব বাগানের কাজ ছাড়িয়া রেলের চাকরি লইয়া সম্প্রতি টুন্ডলায় আসিয়াছে। তাহার স্ত্রী নাই, বছর দুয়েকের একটি ছোট মেয়ে। অত্যন্ত বিব্রত হইয়া সে কমলকে লইয়া গেছে। তাহারই ঘর সংসার গুছাইয়া দিতে তাহার এত বিলম্ব। আজ সকালে সে বাসায় ফিরিয়াছে। অপরাহ্নে মোটর পাঠাইয়া দিয়া আশুবাবু সাগ্রাহে প্রতীক্ষা করিয়া আছেন। বেলার ম্যাজিস্ট্রেটের বাড়িতে নিমন্ত্রণ। কাপড় পরিয়া প্রস্তুত হইয়া সে গাড়ির জন্য অপেক্ষা করিতেছে। সেলাই করিতে করিতে নীলিমা হঠাৎ বলিয়া উঠিল, সে লোকটার পরিবার নেই, একটি কচি মেয়ে ছাড়া বাসায় আর কোনো স্ত্রী লোক নেই, অথচ তারই ঘরে কমল স্বাচ্ছন্দ্যে 10-12 দিন কাটিয়ে দিলে। আশুবাবু অনেক কষ্টে ঘাড় ফিরাইয়া তাহার প্রতি চাহিলেন। এ কথা তাৎপর্য যে কি ঠাহর করিতে পারিলেন না। নীলিমা যেন আপন মনেই বলিতে লাগিল, ও যেন ঠিক নদীর মাছ, জলে ভেজা না ভেজার প্রশ্নই ওঠে না। খাওয়া পড়ার চিন্তা নেই, শাসন করার অভিভাবক নেই, চোখ রাঙাবার সমাজ নেই, একেবারে স্বাধীন। আশুবাবু মাথা নাড়িয়া মৃদুকণ্ঠে কহিলেন, অনেকটা তাই বটে। ওর রূপ যৌবনের সীমা নেই, বুদ্ধিও যেন তেমনি অফুরন্ত। সেই রাজেন্দ্র ছেলেটির সঙ্গে কদিনেরই বা জানাশোনা, কিন্তু উৎপাতের ভয়ে কোথাও যখন তার ঠাঁই হলো না, ও তাকে অসংকোচে ঘরে ঢেকে নিলে। কারো মতামতের মুখ ছেড়ে তার নিজের কর্তব্যে বাধা দিলে না। কেউ যা পারলে না, ও তাই অনায়াসে পারলে। শুনে মনে হলো সবাই যেন ওর চেয়ে ছোট হয়ে গেছে, অথচ মেয়েদের কত কথাই তো ভাবতে হয়। আশুবাবু বলিলেন, ভাবাই তো উচিত নীলিমা। বেলা কহিল, ইচ্ছে করলেই ওরকম বেপরোয়া স্বাধীন হয়ে উঠতে তো আমরাও পারি। নীলিমা বলিল, না, পারি নে। ইচ্ছে করলেও আমিও পারি নে, আপনিও না। কারণ জগৎ সংসার যে কালি ঢেলে দেবে সে তুলে ফেলাবার শক্তি আমাদের নেই। একটুখানি থামিয়া কহিল, ও ইচ্ছে একদিন আমারও হয়েছিল, তাই অনেকদিন এ কথা ভেবে দেখেছি। পুরুষের তৈরি সমাজের অবিচারে জ্বলে জ্বলে মরছি। কত যে জ্বলেছি সে জানবার নয়, শুধু জ্বালুনি সার হয়েছে। কিন্তু কমলকে দেখবার আগে এর আসল রূপটি কখনো চোখে পড়েনি। মেয়েদের মুক্তি, মেয়েদের স্বাধীনতা তো আজকাল নরনারীর মুখে মুখে, কিন্তু ওই মুখের বেশি আর এক পাও এগোয় না। কেন জানেন, এখন দেখতে পেয়েছি স্বাধীনতা তত্ত্ব বিচারে মেলে না, ন্যায় ধর্মের দোহাই পেরেও মেলে না, সভায় দাঁড়িয়ে দল বেঁধে পুরুষের সঙ্গে কোদল করেও মেলে না। এ কেউ কাউকে দিতে পারে না, দেনা পাওনার বস্তুই নয়। কমলকে দেখলেই দেখা যায় এ নিজের পূর্ণতায় আত্মার আপন বিস্তারে আপনি আসে। বাইরে থেকে ডিমের খোলা ঠুকরে ভেতরের জীবকে মুক্তি দিলে সে মুক্তি পায় না, মরে। আমাদের সঙ্গে এর তফাৎ এইখানেই। বিলাকে কহিল, এই যে সে 10-12 দিন কোথায় চলে গেল, সকলের ভয়ে সীমা রইল না।
কিন্তু এ আশঙ্কা কারো স্বপ্নেও উদয় হলো না যে এমন কিছু কাজ কমল করতে পারে যাতে তার মর্যাদাহানি হয়। বলুন তো, মানুষের মনে এতখানি বিশ্বাসের জোর আমরা হলে পেতাম কোথায়? এ গৌরব আমাদের দিত কে? পুরুষেও না, মেয়েরাও না। আশুবাবু সবিস্ময়ে তার মুখের প্রতি ক্ষণকাল চাহিয়া থাকিয়া বলিলেন, বাস্তবিক কি সত্যি নীলিমা? বেলা প্রশ্ন করিল। কিন্তু তার স্বামী থাকলে সে কি করত? নীলিমা বলিল, তার সেবা করত, রাঁধত, বাড়ত, ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্ন করত, ছেলে হলে তাদের মানুষ করত। বস্তুত একলা মানুষ, টাকা কড়ি কম। আমার বোধ হয় সময়ের অভাবে তখন আমাদের সঙ্গে হয়তো একবার দেখা করতেও পারত না। বেলা কহিল, তবে? নীলিমা বলিল, তবে কি? বলিয়াই হাসিয়া ফেলিয়া কহিল, কাজকর্ম করব না, শোক দুঃখ অভাব অভিযোগ থাকবে না, হরদম ঘুরে বেড়াবে, এই কি মেয়েদের স্বাধীনতার মানদণ্ড নাকি? স্বয়ং বিধাতার তো কাজের অবধি নেই, কিন্তু কেউ কি তাকে পরাধীন ভাবে নাকি? এই সংসারে আমার নিজের খাটুনি কি সামান্য? আশুবাবু গভীর বিস্ময়ে মুগ্ধ চক্ষে তাহার প্রতি চাহিয়া রহিলেন। বস্তুত এই ধরনের কোনো কথা এতদিন তাহার মুখে তিনি শোনেন নাই। নীলিমা বলিতে লাগিল, কমল বসে থাকতে তো জানে না। তখন স্বামী পুত্র সংসার নিয়ে সে কর্মের মধ্যে একেবারে তলিয়ে যেত। আনন্দের ধারার মতো সংসার তার উপর দিয়ে বয়ে যেত, ও টেরও পেত না। কিন্তু যেদিন বুঝতো স্বামীর কাজ বোঝা হয়ে তার ঘাড়ে চেপেছে, আমি দিব্যি করে বলতে পারি কেউ একটা দিনও সে সংসার তাকে ধরে রাখতে পারত না। আশুবাবু আস্তে আস্তে বলিলেন, তাই বটে, তাই মনে হয়। অদূরে পরিচিত মোটরের হর্নের আওয়াজ শোনা গেল। বেলা জানলা দিয়ে মুখ বাড়াইয়া দেখিয়া কহিল, হ্যাঁ, আমাদেরই গাড়ি। অনতিকাল পরে ভৃত্য আলো দিতে আসিয়া কমলের আগমনের সংবাদ দিল। কয়দিন যাবৎ আশুবাবু এই প্রতীক্ষা করিয়াছিলেন, অথচ খবর পাওয়া মাত্রই তাহার মুখ অতিশয় ম্লান ও গম্ভীর হইয়া উঠিল। এইমাত্র আরাম কেদারায় সোজা হইয়া বসিয়াছিলেন, পুনরায় হেলান দিয়া শুইয়া পড়িলেন। ঘরে ঢুকিয়া কমল সকলকে নমস্কার করিল এবং আশুবাবুর পাশের চৌকিতে গিয়া বসিয়া পড়িয়া বলিল, শুনলাম আমার জন্যে ভারী ব্যস্ত হয়েছেন। কে জানতো আমাকে আপনারা এত ভালোবাসেন। তাহলে যাবার আগে নিশ্চয়ই একটা খবর দিয়ে যেতাম। এই বলিয়া সে তাহার সপরিস্ফুট শিথিল হাতখানি সস্নেহে নিজের হাতের মধ্যে টানিয়া লইল। আশুবাবুর মুখ অন্যদিকে ছিল, ঠিক তেমনই রহিল। একটি কথারও উত্তর দিতে পারিলেন না। কমল প্রথমে মনে করিল তিনি সম্পূর্ণ সুস্থ হইবার পূর্বেই সে চলিয়া গিয়াছিল এবং এতদিন কোনো খোঁজ লয় নাই। তাই এই অভিমান। তার মোটা আঙুলের মধ্যে নিজের চাপার কলির মতো আঙুলগুলি প্রবিষ্ট করিয়া দিয়া কানের কাছে মুখ আনিয়া চুপি চুপি কহিল, আমি বলছি আমার দোষ হয়েছে, আমি ঘাট মানছি। কিন্তু ইহারও উত্তর যখন তিনি কিছুই বলিলেন না, তখন সে সত্যিই ভারী আশ্চর্য হইল এবং ভয় পাইল। বেলা যাবার জন্য পা বাড়াইয়াছিল। উঠিয়া দাঁড়াইয়া সবিনয়ে কহিল, আপনি আসবেন জানলে মালিনীর নিমন্ত্রণটা আজ কিছুতেই নিতাম না, কিন্তু এখন না গেলে তারা ভারী হতাশ হবেন। কমল জিজ্ঞাসা করিল, মালিনীকে? নীলিমা জবাব দিল, বলিল, এখানকার ম্যাজিস্ট্রেট সাহেবের স্ত্রী। নামটা বোধহয় তোমার স্মরণ নেই। বেলাকে উদ্দেশ্য করিয়া কহিল, সত্যি আপনার যাওয়া উচিত, না গেলে তাদের গানের আসরটা একেবারে মাটি হয়ে যাবে। বেলা কহিল, না না, মাটি হবে না, তবে ভারী ক্ষুণ্ণ হবেন তারা।
শুনেছি আরও 2-4 জনকে আহ্বান করেছেন। আচ্ছা, আজ তাহলে আসি, আর একদিন আলাপ হবে। নমস্কার। এই বলিয়া সে একটু ব্যগ্রপদেই বাহির হইয়া গেল। নীলিমা কহিল, ভালোই হয়েছে যে আজ ওর বাইরে নিমন্ত্রণ ছিল, নইলে সব কথা খুলে বলতে বাধ্য। হ্যাঁ কমল, তোমাকে আমি আপনি বলতাম না তুমি বলে ডাকতাম? কমল কহিল, তুমি বলে, কিন্তু এমন নির্বাসনে যায়নি যে এর মধ্যেই তা ভুলে গেলেন। নীলিমা উত্তরে বলল, না, ভুলিনি, শুধু একটা খটকা বেঁধেছিল, বাদবাড়ি কথা। সে যাক, 7-8 দিন থেকে তোমাকে আমরা খুঁজছিলাম। আমার কিন্তু ঠিক খোঁজ নয়, পাবার জন্য যেন মনে মনে তপস্যা করছিলাম। কিন্তু তপস্যার শুষ্ক গাম্ভীর্য তাহার মুখে নাই। তাই অকৃত্রিম স্নেহের মিষ্টি একটুখানি পরিহাস কল্পনা করিয়া কমল হাসিয়া কহিল, এই সৌভাগ্যের হেতু, আমি তো সকলের পরিত্যক্ত দিদি, ভদ্র সমাজের কেউ আমাকে চায় না। এই সম্ভাষণটি নতুন। নীলিমার 2 চক্ষু হঠাৎ ছলছল করিয়া আসিল, কিন্তু সে চুপ করিয়াই রহিল। আশুবাবু থাকিতে পারিলেন না, মুখ ফিরাইয়া বলিলেন, ভদ্র সমাজের প্রয়োজন হয় তো এই অনুযোগের জবাব তাহারাই দেবে। কিন্তু আমি জানি, জীবনে কেউ যদি তোমাকে সত্যি করে চেয়ে থাকে, সে নীলিমা। এতখানি ভালোবাসা হয়তো তুমি কারও কখনো পাওনি কমল। কমল কহিল, সে আমি জানি। নীলিমা চঞ্চল পদে উঠিয়া দাঁড়াইল। কোথাও যাইবার জন্য নহে, এই ধরনের আলোচনায় ব্যক্তিগত ইঙ্গিতে সে চিরদিনই সে যেন অস্থির হইয়া পড়িত। বহু ক্ষেত্রে প্রিয়জনে তাহাকে ভুল বুঝিয়াছে, তথাপি এমনই ছিল তাহার স্বভাব। কথাটা তাড়াতাড়ি চাপা দিয়া কহিল, কমল, তোমাকে আমাদের 2টো খবর দেবার আছে। কমল তাহার মনের ভাব বুঝিল, হাসিয়া কহিল, বেশ তো, দেবার থাকে দিন। নীলিমা আশুবাবুকে দেখাইয়া বলিল, উনি লজ্জায় তোমার কাছে মুখ লুকিয়ে আছেন, তাই আমি ভার নিয়েছি বলার। মনোরমার সঙ্গে শিবনাথের বিবাহ স্থির হয়েছে। পিতা ও ভাবি শ্বশুরের অনুজ্ঞা ও আশীর্বাদ প্রার্থনা করে দুজনেই পত্র দিয়েছেন। শুনিয়া কমলের মুখ পাংশু হইয়া গেল, কিন্তু তৎক্ষণাৎ আত্মসংবরণ করিয়া কহিল, তাতে ওর লজ্জা কিসের? নীলিমা কহিল, সে ওর মেয়ে বলে এবং চিঠি পাবার পরে এই কটা দিন কেবল একটি কথাই বারবার বলছেন, আগ্রায় এত লোক মারা গেল, ভগবান তাকে দয়া করলেন না কেন? জ্ঞান তো কোনোদিনই কোনো অন্যায় করেননি, তাই একান্ত বিশ্বাস ছিল ঈশ্বর ওর প্রতি সদয়। সেই অভিমানের ব্যথাই যেন ওর সকল বেদনার বড় হয়ে উঠেছে। আমি ছাড়া কাউকে কিছু বলতে পারেননি এবং রাত্রি দিন মনে মনে কেবল তোমাকেই ডেকেছেন। বোধহয় ধারণা এই যে তুমি শুধু এর থেকে পরিত্রাণের পথ বলে দিতে পারো। কমল উকি দিয়া দেখিল, আশুবাবুর মুদ্রিত 2 চক্ষুর কোণ বাহিয়া ফোঁটা কয়েক জল গড়াইয়া পড়িতেছে। হাত বাড়াইয়া সেই অশ্রু নিঃশব্দে মুছিয়া দিয়া সে নিজেও স্তব্ধ হইয়া রহিল। বহুক্ষণ পর জিজ্ঞাসা করিল, একটা খবর তো এই, আর একটা? নীলিমা রহস্যচ্ছলে কথাটা বলিতে চাহিলেও ঠিক পারিয়া উঠিলেন না। কহিল, ব্যাপারটা অভাবিত, নইলে গুরুতর কিছু নয়। আমাদের মুখুজ্জে মশাইয়ের স্বাস্থ্যের জন্য সকলেই দুশ্চিন্তা ছিল। তিনি আরোগ্য লাভ করেছেন এবং পরে দাদা বৌদির তার একান্ত অনিচ্ছা সত্ত্বেও জোর জবরদস্তি একটা বিয়ে দিয়ে দিয়েছেন। লজ্জার সঙ্গে খবরটি তিনি আশুবাবুকে চিঠি লিখে জানিয়েছেন, এই মাত্র। এই বলিয়া এবার সে নিজে হাসিতে লাগিল। এ হাসির মধ্যে সুখও নেই, কৌতুকও নেই। কমল তার মুখের প্রতি চাহিয়া বলিল, এই দুটোই বিয়ের ব্যাপার, একটা হয়ে গেছে আর একটা হবার জন্য স্থির হয়ে আছে।
কিন্তু আমাকে খুঁজছিলেন কেন? এর কোনোটাই তো আমি ঠেকাতে পারিনি। নীলিমা কহিল, অথচ ঠেকাবার পরিকল্পনা নিয়েই বোধ করি উনি তোমাকে খুঁজছিলেন। কিন্তু আমি তো তোমাকে খুঁজিনি ভাই। কায় মনে ভগবানকে ডাকছিলাম যেন দেখা পেয়ে তোমার প্রসন্ন দৃষ্টি লাভ করতে পারি। বাংলাদেশের মেয়ে হয়ে জন্মে অদৃষ্টকে দোষ দিতে গেলে খেই খুঁজে পাবো না। কিন্তু বুদ্ধির দোষে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটোই তো খুইয়েছি। এর উপর ভারী লোকসান যা ভাগ্যে ঘটেছে সে বিবরণ দিতে পারবো না। এখন ভগ্নিপতির আশ্রয়টাও ঘুচল। আশুবাবুকে ইঙ্গিতে দেখাইয়া বলিল, দয়া দাক্ষিণ্যের সীমা নেই। যে কটা দিন এখানে আছেন মাথা গোজবার স্থান পাবো, কিন্তু তারপরে অন্ধকার ছাড়া চোখের সামনে আর কিছুই দেখতে পাইনি। ভেবেছি এবার তোমাকে ঠাঁই দিতে বলবো, না পাই মরব। পুরুষের কৃপাভিক্ষে চেয়ে স্রোতের আবর্জনার মতো আর ঘাটে ঘাটে ঠেকতে ঠেকতে আয়ুর শেষ দিনটা পর্যন্ত অপেক্ষা করতে পারবো না। বলিতে বলিতে তার গলার স্বরটা ভারী হইয়া আসিল, কিন্তু চোখের জল জোর করিয়া দমন করিয়া রাখিলেন। কমল তার মুখের পানে চাইয়া শুধু একটু হাসিল। হাসলে যে? কমল বলিল, হাসাটা জবাব দেওয়ার চেয়ে সহজ বলে। নীলিমা বলল, সে জানি, কিন্তু আজকাল মাঝে মাঝে কোথায় যে অদৃশ্য হয়ে যাও সেই তো আমার ভয়। উত্তরে কমল কহিল, হলাম বা অদৃশ্য, কিন্তু দরকার হলে আমাকে খুঁজতে যেতে হবে না দিদি। আমি পৃথিবীময় আপনাকে খুঁজে বেড়াতে বার হব, এ সম্বন্ধে নিশ্চিন্ত হন। আশুবাবু কহিলেন, এবার এমনি করে আমাকে অভয় দাও দেখি কমল, আমিও যেন ওর মতে নিঃসংশয় হতে পারি। আদেশ করুন, আমি কি করতে পারি? তোমাকে কিছুই করতে হবে না কমল, যা করবার আমি নিজেই করব। আমাকে শুধু একটু উপদেশ দাও, পিতার কর্তব্যে অপরাধ না করি। এ বিবাহে কেবল যে মত দিতে পারি নে তাই নয়, ঘটতে দিতেও পারি নে। কমল বলিল, মত আপনার, না দিতেও পারেন, কিন্তু বিবাহ ঘটতে দেবেন না কি করে? মেয়ে তো আপনার বড় হয়েছে। আশুবাবু উত্তেজনা চাপিতে পারিলেন না, কারণ অস্বীকার করবার জন্যই বলিয়া এই কথাটাই মনের মধ্যে তার অহর্নিশ পাক খাইয়াছে। বলিলেন, তা জানি, কিন্তু মেয়েরও জানা চায় যে বাপের চেয়ে বড় হয়ে ওঠা যায় না। কিন্তু মতামতটাই আমার নিজের নয় কমল, সম্পত্তিটাও নিজের। আশুবুদ্ধির দুর্বলতার পরিচয়টাই লোকের অভ্যাস হয়ে গেছে, কিন্তু তার আরও একটা দিক আছে, সেটা লোকে ভুলেছে। কমল তাহার মুখের পানে চাইয়া স্নিগ্ধ কণ্ঠে বলিল, আপনার সে দিকটা যেন লোকে ভুলই থাকে আশুবাবু, কিন্তু তাও যদি না হয় সে পরিচয়টা কি সর্বাগ্রে দিতে হবে নিজের মেয়ের কাছেই? হ্যাঁ, অবাধ্য মেয়ের কাছে। এই বলিয়া তিনি এক মুহূর্ত নীরব থাকিয়া বলিলেন, মা মরা আমার ওই একটি মাত্র সন্তান, কি করে যে মানুষ করেছি সে শুধু তিনিই জানেন, যিনি পিতৃহৃদয় সৃষ্টি করেছেন। এ ব্যথা যে কি তা ব্যক্ত করতে গেলে তার বিকৃতি কেবল আমাকে নয়, সকল পিতার পিতা যিনি তাকে পর্যন্ত উপহাস করবে। তাছাড়া তুমি বুঝবেই বা কী করে? কিন্তু পিতার স্নেহই তো শুধু নয়, কমল তার কর্তব্যও তো আছে। শিবনাথকে আমি চিনতে পেরেছি, তার সর্বনেশে গ্রাস থেকে মেয়েকে রক্ষা করতে পারি, এছাড়া আর কোনো পথই আমার চোখে পড়ে না। কাল তাদের চিঠি লিখে জানাবো, এরপর মনি যেন না আমার কাছে একটি কপর্দক আশা করে। কিন্তু এ চিঠি যদি তারা বিশ্বাস করতে না পারে, যদি ভাবে এ রাগ বাবার বেশি দিন থাকবে না, সেদিন নিজের অবিচার তিনি নিজেই সংশোধন করবেন, তাহলে? তাহলে তারা তার ফল ভোগ করবে। লেখার দায়িত্ব আমার, কিন্তু বিশ্বাস করবার দায়িত্ব তাদের। এই কি আপনি সত্যিই স্থির করেছেন? হ্যাঁ।
কমল নীরবে বসিয়া রহিল। উদ্গ্রীব প্রতীক্ষায় আশুবাবু নিজেও কিছুক্ষণ নিঃশব্দ থাকিয়া মনে মনে ব্যাকুল হইয়া উঠিলেন। বলিলেন, চুপ করে রইলে যে কমল, জবাব দিলে না? কই, প্রশ্ন তো কিছুই করেননি। সংসারে একের সঙ্গে অপরের মতের মিল না হলে যে শক্তিমান দুর্বলকে সে দণ্ড দেয়, এ ব্যবস্থা প্রাচীনকাল থেকে চলে আসছে। এতে বলবার কি আছে? আশুবাবুর ক্ষোভের সীমা রহিল না। বলিলেন, এ তোমার কি কথা কমল? সন্তানের সঙ্গে পিতার তো শক্তি পরীক্ষার সম্বন্ধই নয় যে দুর্বল বলেই তাকে শাস্তি দিতে চাইছি। কঠিন হওয়া যে কত কঠিন সে কেবল পিতাই জানে। তবু যে এত বড় কঠোর সংকল্প করেছি সে শুধু তাকে ভুল থেকে বাঁচাবো বলেই তো। সত্যিই কি এ তুমি বুঝতে পারোনি? কমল মাথা নাড়িয়া বলল, পেরেছি, কিন্তু কথা আপনার না শুনে যদি সে ভুলই করে তার দুঃখ সে পাবে। কিন্তু দুঃখ নিবারণ করতে পারলেন না বলে কি রাগ করে তার দুঃখের বোঝা সহস্র গুণে বাড়িয়ে দেবেন? একটুখানি থামিয়া বলিল, আপনি তার সকল আত্মীয়ের পরমাত্মীয়। যে লোকটাকে অত্যন্ত মন্দ বলে জেনেছেন তারই হাতে নিজের মেয়েকে চিরদিনের মতো নিঃস্ব নিরুপায় করে বিসর্জন দেবেন? ফেরবার পথ তার কোনোদিনও কোন দিক থেকেই খোলা রাখবেন না? আশুবাবু বিহব্বল চোখে চাহিয়া রহিলেন। একটা কথাও তার মুখে আসিল না। শুধু দেখিতে দেখিতে দুই চক্ষু অশ্রুপ্লাবিত হইয়া বড় বড় ফোঁটায় জল গড়াইয়া পড়িল। কিছুক্ষণ এমনইভাবে কাটিবার পর তিনি জামার হাতায় চোখ মুছিয়া রুদ্ধ কণ্ঠ পরিষ্কার করিয়া ধীরে ধীরে মাথা নাড়িলেন। ফেরার পথ এখনই আছে কমল, পরে নেই। স্বামী ত্যাগ করে যে ফেরা, জগদীশ্বর করুন সে যেন আমার চোখে দেখতে না হয়। কমল কহিল, এ অন্যায়। বরঞ্চ আমি কামনা করি ভুল যদি কখনো তার নিজের চোখে ধরা পড়ে সেদিন যেন না সংশোধনের পথ অবরুদ্ধ থাকে। এমনি করে মানুষে আপনাকে শোধরাতে শোধরাতে আজ মানুষ হতে পেরেছে। ভুলকে তো ভয় নেই আশুবাবু, যতক্ষণ তার অন্যদিকে পথ খোলা থাকে। সেই পথটা চোখের সম্মুখে বন্ধ ঠেকছে বলেই আজ আপনার আশঙ্কার সীমা নেই। মনোরমা কন্যা না হইয়া আর কেহ হইলে এই সোজা কথাটা তিনি সহজেই বুঝিতেন। কিন্তু একমাত্র সন্তানের নিদারুণ ভবিষ্যতের নিঃসন্দিগ্ধ দুর্গতি কমলের সকল আবেদন বিফল করিয়া দিল। শুধু অসংলগ্ন মিনতির স্বরে কহিলেন, না কমল, এ বিবাহ বন্ধ করা ছাড়া আর কোনো রাস্তাই আমার চোখে পড়ে না। কোনো উপায় কি তুমি বলে দিতে পারো না? আমি? ইঙ্গিতটা কমল এতক্ষণে বুঝিল। ইহা স্পষ্ট করিতে গিয়া তার স্নিগ্ধ কণ্ঠ মুহূর্তের জন্য গম্ভীর হইয়া উঠিল। কিন্তু সে ওই মুহূর্তের জন্যই। নীলিমার প্রতি চোখ পড়িতেই আত্মসংবরণ করিয়া কহিল, না, এ ব্যাপারে কোনো সাহায্যই আপনাকে আমি করতে পারবো না। উত্তরাধিকারে বঞ্চিত করার ভয় দেখালে সে ভয় পাবে কি না জানি নে। যদি পায় তখন এই কথাই বলবো যে খাইয়ে পড়িয়ে স্কুল কলেজে বই মুখস্থ করিয়ে মেয়েকে বড়ই করেছেন, কিন্তু মানুষ করতে পারেননি। সেই অভাব পূর্ণ করার সুযোগটুকু তার যদি আজ দৈবাৎ এসে পড়ে থাকে, আমি হন্তারক হতে যাব কিসের জন্যে? কথাটা আশুবাবুর ভালো লাগিল না। কহিলেন, তুমি কি তাহলে বলতে চাও বাধা দেওয়া আমার কর্তব্য নয়? কমল কহিল, অন্তত ভয় দেখিয়ে নয়, এইটুকু বলতে পারি। আমি আপনার মেয়ে হলে বাধা হয়তো পেতাম, কিন্তু এ জীবনে আর কখনো আপনাকে শ্রদ্ধা করতে পারতাম না। আমার বাবা আমাকে এইভাবেই গড়ে গিয়েছিলেন। আশুবাবু বলিলেন, অসম্ভব নয় কমল। তোমার কল্যাণের পথ তিনি এই দিকে দেখতে পেয়েছিলেন, কিন্তু আমি পাইনি। তবু আমিও পিতা, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি
শিবনাথকে কেউ যথার্থ ভালোবাসা দিতে পারে না। এ তার মোহ, এ মিথ্যা, এ ক্ষণস্থায়ী নেশার ঘোর যেদিন কেটে যাবে সেদিন মনির দুঃখের অন্ত থাকবে না। কিন্তু তখন তাকে বাঁচাবে কিসে? কমল কহিল, নেশার মধ্যেই বরঞ্চ ভাবনা ছিল, কিন্তু সে ঘোর কেটে গিয়ে যখন সে সুস্থ হয়ে উঠবে তখন আর তার ভয় নেই। তার স্বাস্থ্যই তখন তাকে রক্ষে করবে। আশুবাবু অস্বীকার করিয়া বলিলেন, এসব কথার মারপেচ কমল, যুক্তি নয়। সত্য এর থেকে অনেক দূরে। ভুলের দণ্ড তাকে বড় করেই পেতে হবে। ওকালতির জোরে তার থেকে অব্যাহতি মিলবে না। কমল কহিল, অব্যাহতির ইঙ্গিত আমি করিনি আশুবাবু। ভুলের দণ্ড পেতে হয় এ আমি জানি। তার দুঃখ আছে, কিন্তু লজ্জা নেই। মনি কাউকে ঠকাতে যায়নি। ভুল ভেঙে সে যদি ফিরে আসে তার মাথা হেট করে আসতে হবে না, এই ভরসাই আপনাকে আমি দিতে চেয়েছিলাম। তবু তো ভরসা পাইনে কমল। জানি ভুল তার ভাঙবেই, কিন্তু তারপরেও যে তাকে দীর্ঘদিন বাঁচতে হবে, তখন সে থাকবে কি নিয়ে, বাঁচবে কোন অবলম্বনে? অমন কথা আপনি বলবেন না। মানুষের দুঃখটাই যদি দুঃখ পাওয়ার শেষ কথা হতো, তার মূল্য ছিল না। এ একদিকের ক্ষতি আর আরেক দিকের মস্ত সঞ্চয় দিয়ে পূর্ণ করে তোলে। নইলে আমি বা আজ বেঁচে থাকতাম কি করে? বরঞ্চ আপনি আশীর্বাদ করুন, ভুল যদি ভাঙে তখন যেন সে নিজেকে মুক্ত করে নিতে পারে। তখন যেন কোনো লোভ, কোনো ভয় না তাকে রাহুগ্রস্ত করে রাখে। আশুবাবু চুপ করিয়া রহিলেন। জবাব দিতে বাধিল, কিন্তু স্বীকার করিতেও ঢের বেশি বাধিল। বহুক্ষণ পরে বলিলেন, পিতার দৃষ্টি দিয়ে আমি মনির ভবিষ্যৎ জীবন অন্ধকার দেখতে পাই। তুমি কি তবুও সত্যিই বলো যে আমার বাধা দেওয়া উচিত নয়, নীরবে মেনে নেওয়াই কর্তব্য? আমি মা হলে মেনেই নিতাম। তার ভবিষ্যতের আশঙ্কায় হয়তো আপনারই মতো কষ্ট পেতাম, কিন্তু এই উপায়ে বাধা দেবার আয়োজন করতাম না। মনে মনে বলতাম, এ জীবনে যে রহস্যের সামনে এসে আজ সে দাঁড়িয়েছে সে আমার সমস্ত দুশ্চিন্তার চেয়েও বৃহৎ। একে স্বীকার করতেই হবে। আশুবাবু আবার কিছুক্ষণ মৌন থাকিয়া কহিলেন, তবু বুঝতে পারলাম না কমল। শিবনাথের চরিত্র, তার সকল দুষ্কৃতির বিবরণ মনি জানে। একদিন এ বাড়িতে আসতে দিতেও তার আপত্তি ছিল, কিন্তু আজ সে সম্মোহনে তাহার হিতাহিত বোধ, তার সমস্ত নৈতিক বুদ্ধি আচ্ছন্ন হয়ে গেছে। সে তো যথার্থ ভালোবাসা নয়, সে জাদু, সে মোহ। এ মিথ্যা যেমন করেই হোক নিবারণ করাই পিতার কর্তব্য। এইবার কমল একেবারে স্তব্ধ হইয়া গেল, এবং এতক্ষণ পরে উভয়ের চিন্তার প্রকৃতিগত প্রভেদ তার চোখে পড়িল। ইহাদের জাতিই আলাদা এবং প্রমাণের বস্তু নয় বলিয়া এতক্ষণ এত আলোচনা একেবারে সম্পূর্ণ বিফল হইল। যেদিকে তাহার দৃষ্টি আবদ্ধ সেই দিকে সহস্র বৎসর চক্ষু মেলিয়া থাকিলেও এ সত্যের সাক্ষাৎ মিলিবে না। কমল তাহা বুঝিল। সেই বুদ্ধির যাচাই, সেই হিতাহিত বোধ, সেই ভালো মন্দ, সুখ দুঃখের অতি সতর্ক হিসাব, সেই মজবুত বুনিয়াদ গড়ার ইঞ্জিনিয়ার ডাকা, অঙ্ক কষিয়া ইহারা ভালোবাসার ফল বাহির করিতে চায়। নিজের জীবনে আশুবাবু পত্নীকে একান্তভাবে ভালোবাসিয়াছিলেন। বহুদিন তিনি লোকায়িত হওয়ার, তথাপি আজিও হয়তো তাহার মূল অন্তরে শিথিল হয় নাই। সংসারে ইহার তুলনা বিরল, এ সবই সত্য। তবুও ইহারা ভিন্ন জাতীয়। ইহারা ভালো মন্দ প্রশ্ন তুলিয়া তর্ক করার মতো নিষ্ফলতা আর নাই। দাম্পত্য জীবনের একটা দিনের জন্যেও পত্নীর সহিত আশুবাবুর মতভেদ ঘটে নাই, অন্তরের মলিন্য স্পর্শ করে নাই। নির্বিঘ্ন শান্তি ও অবিচ্ছিন্ন আরামে যাহাদের দীর্ঘ বিবাহিত জীবন কাটিয়াছে, তাহার গৌরব ও মাহাত্ম্যকে খর্ব করিবে কে? সংসারের মুগ্ধ চিত্তে স্তব গান করিয়াছেন,
এমনই দুর্লভ কাহিনী লিপিবদ্ধ করিয়া কবি অমর হইয়াছে। স্বকীয় জীবনে ইহাকে লাভ করিবার ব্যাকুলিত বাসনায় মানুষের লোভের অন্ত নাই। যাহারা নিঃসন্দিগ্ধ মহিমা শতসিদ্ধ প্রচেষ্টায় চিরদিন অবিচলিত, তাহাকে তুচ্ছ করিবে কমল কোন স্পর্ধায়? কিন্তু মণি, যে দুঃশীল দুর্ভাগার হাতে আপনাকে বিসর্জন দিতে সে উদ্যত, তাহার সব কিছু জানিয়েও সমস্ত জানার বাহিরে পা বাড়াইতে আজ তাহার ভয় নাই। দুঃখময় পরিণাম চিন্তায় পিতা শঙ্কিত, বন্ধুগণ বিষণ্ণ, কেবল সেই শুধু একাকী শঙ্কাহীন। আশুবাবু জানেন এ বিবাহে সম্মান নাই, শুভ নাই, বঞ্চনার পরে ইহার ভিত্তি। এই স্বল্পকাল ব্যাপী মোহ যেদিন টুটিবে, তখন আজীবন লজ্জা ও দুঃখ রাখিবার ঠাঁই রহিবে না। হয়তো এ সবই সত্য, কিন্তু সব গিয়াও এই প্রবঞ্চিত মেয়েটির যে বস্তু বাকি থাকিবে, সে যে পিতার শান্ত সুখময় দীর্ঘস্থায়ী দাম্পত্য জীবনের চেয়ে বড়, একথা আশুবাবুকে সে কি দিয়া বুঝাইবে? পরিমাপটাই যাহার কাছে মূল্য নিরূপণের একমাত্র মানদণ্ড, তাহার সঙ্গে তর্ক চলিবে কেন? কমলের একবার ইচ্ছা হইল বলে, আশুবাবু, মোহমাত্রই মিথ্যা নয়। কন্যার চিত্তাকাশে মুহূর্ত উদ্ভাসিত তড়িৎ রেখাও হয়তো পিতার অনির্বাপিত দীপশিখাকে দীপ্ত পরিমাপের অতিক্রম করিতে পারে। কন্যার চিত্তাকাশে মুহূর্ত উদ্ভাসিত তড়িৎ রেখাও হয়তো পিতার অনির্বাপিত দীপশিখাকে দীপ্তির পরিমাপে অতিক্রম করিতে পারে। কিন্তু কিছুই না বলিয়া সে নীরব বসিয়া রহিল। পিতার কর্তব্য সম্বন্ধে অত্যন্ত স্পষ্ট অভিমত প্রকাশ করিয়া আশুবাবু উত্তরের অপেক্ষায় অধীর হইয়াছিলেন। কিন্তু কমল নিরুত্তর নত মুখে তেমনি বসিয়া আছে। বেশ বোঝা গেল, এ লইয়া সে আর বাদানুবাদ করিতে চাহে না। কথা নাই বলিয়া নয়, প্রয়োজন নাই বলিয়া, কিন্তু এমন করিয়া একজন মৌন অবলম্বন করিলেও তো অপরের মন শান্তি মানে না। বস্তুত এই প্রৌঢ় মানুষটি গভীর অন্তরের সত্যের প্রতি একটি সত্যকার নিষ্ঠা আছে। একমাত্র সন্তানের দুর্দিনের আশঙ্কায় লজ্জিত, উদ্ভ্রান্ত চিত্ত তাহার। মুখে যাই কেন বলুক, জোর আছে বলিয়ায় উদ্ধত স্পর্ধার জোর কাটানোর প্রতি তাহার গভীর বিতৃষ্ণা। কমলকে তিনি যত দেখিয়াছেন, ততই তাহার বিস্ময় ও শ্রদ্ধা বাড়িয়াছে। লোকচক্ষে সে হেয়, নিন্দিত, ভদ্র সমাজে পরিত্যক্ত, সভায় ইহার নিমন্ত্রণ জোটে না। অথচ এই মেয়েটির নিঃশব্দ অবজ্ঞাকেই তাহার সবচেয়ে ভয়, তাহার কাছেই তাহার সংকোচ ঘোচে না। বলিলেন, কমল, তোমার বাবা ইউরোপিয়ান, তবু তুমি কখনো যাওনি সে দেশে। কিন্তু তাদের মধ্যে আমার বহু দিন কেটেছে, তাদের অনেক কিছু চোখে দেখেছি। অনেক ভালোবাসার বিবাহ উৎসবে যখন ডাক পড়েছে, আনন্দের সঙ্গে যোগ দিয়েছি। আবার সেই বিবাহ যখন অনাদর উপেক্ষায় অনাচারে অত্যাচারে ভেঙেছে, তখনও চোখ মুছেছি। তুমি গেলে ঠিক এমনই দেখতে পেতে। কমল মুখ তুলিয়া বলিল, না গিয়েও দেখতে পাই আশুবাবু, ভাঙার নজির সে দেশে প্রত্যহ পুঞ্জিত হয়ে উঠছে। উঠবারই কথা, এও যেমন সত্যি, ওর থেকে তার স্বরূপ বুঝতে যাওয়াও তেমনি ভুল। ওটা বিচারের পদ্ধতিই নয় আশুবাবু। আশুবাবু নিজের ভ্রম বুঝিয়া কিছু অপ্রতিভ হইলেন। এমন করিয়া ইহার তর্ক চলে না। বলিলেন, সে যাক, কিন্তু আমাদের এই দেশটার পানে একবার ভালো করে চেয়ে দেখো দেখি। যে প্রথা আবহমান কাল ধরে চলে আসছে, তা সৃষ্টিকর্তার দূরদর্শিতা। এখানে দায়িত্ব পাত্রপাত্রীদের পরে নেই, আছে বাপ মা গুরুজনদের পরে। তাই বিচার বুদ্ধি এখানে আকুল অসংযমে ঘুলিয়ে ওঠে না। একটা শান্ত অবিচলিত মঙ্গল তাদের চিরজীবনের সঙ্গী হয়ে যায়। কমল কহিল, কিন্তু মণি তো মঙ্গলের হিসেব করতে বসেনি আশুবাবু। সে চেয়েছে ভালোবাসা। একটার হিসেব গুরুজনের সযুক্তি দিয়ে মেলে,
কিন্তু অন্যটার হিসেব হৃদয়ের দেবতা ছাড়া আর কেউ জানে না। কিন্তু তর্ক করে আপনাকে আমি মিথ্যে উত্ত্যক্ত করছি। যার ঘরে পশ্চিমের জানলা ছাড়া আর সকল দিকই বন্ধ, সে সূর্যের প্রত্যুষের আবির্ভাব দেখতে পায় না, দেখতে পায় শুধু তার প্রদোষের অবসান। কিন্তু সেই চেহারা আর রঙের সাদৃশ্য মিলিয়ে তর্ক করতে থাকলে শুধু কথাই বাড়বে, মীমাংসায় পৌঁছানো যাবে না। আমার কিন্তু রাত হয়ে যাচ্ছে, আজ আসি। নীলিমা বরাবর চুপ করিয়াই ছিল। এতক্ষণে এত কথার মধ্যে একটি কথাও যোগ করে নাই। এখন কহিল, আমিও সব কথা তোমার স্পষ্ট বুঝতে পারিনি কমল, কিন্তু এটুকু অনুভব করছি যে ঘরের অন্যান্য জানলাগুলো খুলে দেওয়া চাই। এ তো চোখের দোষ নয়, দোষ বন্ধ বাতায়নের। নইলে যে দিকটা খোলা আছে সেদিকে দাঁড়িয়ে আমরণ চেয়ে থাকলেও এছাড়া আর কোনো কিছুই কোনো দিকে চোখে পড়বে না। কমল উঠিয়া দাঁড়াইতে আশুবাবু ব্যাকুল কণ্ঠে বলিয়া উঠিলেন, যেও না কমল, আর একটুখানি বসো। মুখে অন্ন নেই, চোখে ঘুম নেই, অবিশ্রাম বুকের ভেতরটা যে কি করছে সে তোমাকে আমি বোঝাতে পারবো না। তবু আর একবার চেষ্টা করে দেখি, তোমার কথাগুলো যদি সত্যিই বুঝতে পারি। তুমি কি যথার্থই বলছো আমি চুপ করে থাকি আর এই কুশ্রী ব্যাপারটা হয়ে যাক? কমল বলিল, মনি যদি তাকে ভালোবেসে থাকে আমি তা কুশ্রী বলতে পারি নে। কিন্তু এইটাই যে তোমাকে 100 বার বোঝাতে চাইছি কমল, এ মোহ, এ ভালোবাসা নয়, এ ভুল তার ভাঙবেই। কমল কহিল, শুধু ভুলই যে ভাঙে তা নয় হাসুবাবু, সত্যিকারের ভালোবাসাও সংসারে এমনি ভেঙে পড়ে। তাই অধিকাংশ ভালোবাসার বিবাহই হয়ে যায় ক্ষণস্থায়ী। এই জন্যই ও দেশে এর এত দুর্নাম, এত বিবাহ ছিন্ন করার মামলা। শুনিয়া আশুবাবু সহসা যেন একটা আলো দেখিতে পাইলেন। উচ্ছ্বসিত আগ্রহে কহিয়া উঠিলেন, তাই বলো কমল, তাই বলো। এই যে আমি স্বচক্ষে অনেক দেখে এসেছি। নীলিমা অবাক হইয়া চাহিয়া রহিল। আশুবাবু জিজ্ঞাসা করিলেন, কিন্তু আমাদের এদেশের বিবাহ প্রথা, তাকে তুমি কি বলো? সে যে সমস্ত জীবনে ভাঙে না কমল। কমল কহিল, ভাঙবার কথাও নয় আশুবাবু, সে তো অনভিক্ষ যৌবনের খ্যাপামি নয়, বহুদর্শী গুরুজনের হিসেব করা কারবার, স্বপ্নের মূলধন নয়, চোখের চেয়ে পাকা লোকের যাচাই বাছাই করা খাঁটি জিনিস। আঁকের মধ্যে মারাত্মক গলদ না থাকলে তাতে সহজে ফাটল ধরে না। এদেশ ওদেশ সব দেশই সে ভারী মজবুত, সারা জীবন বজ্রের মতো টিকে থাকে। আশুবাবু নিঃশ্বাস ফেলিয়া স্থির হইয়া রহিলেন। মুখে তার উত্তর জোগাইল না। নীলিমা নিঃশব্দে চাহিয়াছিল। ধীরে ধীরে প্রশ্ন করিল, কমল, তোমার কথাই যদি সত্যি হয়, সত্যিকার ভালোবাসাও যদি ভুলের মতোই সহজে ভেঙে পড়ে, মানুষে তবে দাঁড়াবে কিসে? তার আশা করবার বাকি থাকবে কি? কমল বলিল, যে স্বর্গবাসের মেয়াদ ফুরলো, থাকবে তারই একান্ত মধুর স্মৃতি, আর তারই পাশে ব্যথার সমুদ্র। আশুবাবুর শান্তি ও সুখের সীমা ছিল না, কিন্তু তার বেশি ওর পুঁজি নেই। ভাগ্য যাকে ওইটুকু মাত্র দিয়ে বিদায় করেছে, আমরা তাকে ক্ষমা করা ছাড়া আর কি করতে পারি দিদি? একটুখানি থামিয়া বলিল, লোকে বাইরে থেকে হঠাৎ ভাবে বুঝি সব গেল। বন্ধুজনের ভয়ের অন্ত থাকে না, দুহাত দিয়ে পথ আগলাতে চায়। নিশ্চয়ই জানে তার হিসাবের বাইরে বুঝি সবই শূন্য। শূন্য নয় দিদি, সব গিয়েও যা হাতে থাকে মাণিক্যের মতো তা হাতের মুঠোর মধ্যেই ধরে। বস্তু বাহুল্যের পথ জুড়ে তা দিয়ে শোভাযাত্রা করা যায় না বলেই দর্শকের দল হতাশ হয়ে ধিক্কার দিয়ে ঘরে ফেরে, বলে ওই তো সর্বনাশ। নীলিমা বলিল, বলার হেতু আছে কমল।
মণিমাণিক্য সকলের জন্যে নয়, সাধারণের জন্যেও নয়। আপাতমস্তক সোনার উপর গয়না না পেলে যাদের মন ওঠে না, তারা তোমার ওই এক ফোঁটা হিরে মাণিক্যের কদর বুঝবে না। যাদের অনেক চাই, তারা গেরোর উপরে অনেক গেরো লাগিয়েই তবে নিশ্চিত হতে পারে। অনেক ভার, অনেক আয়োজন, অনেক জায়গা দিয়েই তবে জিনিসের দামের আন্দাজ তারা পায়। পশ্চিমের দরজা খুলে সূর্যোদয় দেখানোর চেষ্টা বৃথা হবে কমল। এই আলোচনা বন্ধ থাক। আশুবাবুর মুখ দিয়া আবার একটা দীর্ঘশ্বাস বাহির হইয়া আসিল। আস্তে আস্তে বলিলেন, বৃথা হবে কেন নীলিমা? বৃথা নয়। বেশ, চুপ করেই না হয় থাকব। নীলিমা কহিল, না, সে আপনি করবেন না। সত্যি কি শুধু কমলের চিন্তাতেই আছে, আর পিতার শুভ বুদ্ধিতে নেই? এমন হতেই পারে না। ওর পক্ষে যা সত্যি, মনির পক্ষে তা সত্যি নাও হতে পারে। দুশ্চরিত স্বামীকে পরিত্যাগ করার মধ্যে যত সত্যিই থাক, বেলার স্বামীত্যাগের মধ্যে এক বিন্দু সত্যি নেই, আমি জোর করে বলতে পারি। সত্য স্বামীকে ত্যাগ করার মধ্যেও নেই, স্বামীর দাসীবৃত্তি করার মধ্যেও নেই। ও দুটো শুধু ডাইনে বায়ের পথ। গন্তব্য স্থানটা আপনি খুঁজে নিতে হয়, তর্ক করে তার ঠিকানা মেলে না। কমল নীরবে চাহিয়া রহিল। নীলিমা বলিতে লাগিল, সূর্যের আশাটা তার সবখানি নয়, তার চলে যাওয়াটাও এমনি বড়। রূপ যৌবনের আকর্ষণটাই যদি ভালোবাসার সবটুকু হতো, মেয়ের সম্বন্ধে বাপের দুশ্চিন্তার কথাই উঠত না। কিন্তু তা নয়। আমি বই পড়িনি, জ্ঞান বুদ্ধি কম, তর্ক করে তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু মনে হয় আসল জিনিসটার সন্ধান তুমি আজও পাওনি ভাই। শ্রদ্ধা, ভক্তি, স্নেহ, বিশ্বাস কাড়াকাড়ি করে এদের পাওয়া যায় না। অনেক দুঃখে, অনেক বিহ্বলে এরা দেখা দেয়। যখন দেয় তখন রূপ যৌবনের প্রশ্নটা যে কোথায় লুকিয়ে থাকে কমল, খোঁজ পাওয়াই দায়। তীক্ষ্ণধী কমল এক নিমেষে বুঝিল উপস্থিত আলোচনায় ইহা অগ্রাহ্য। প্রতিবাদও নয়, সমর্থনও নয়, নীলিমার নিজস্ব আপন কথা। চাহিয়া দেখিল উজ্জ্বল দিবালোকে নীলিমার এলোমেলো ঘন কৃষ্ণ চুলের শ্যামল ছায়ায় সুন্দর মুখখানি অভাবিত শ্রী ধারণ করিয়াছে, এবং প্রশান্ত চোখের সজল দৃষ্টি সুকরুণ স্নিগ্ধতায় কুলে কুলে ভরিয়া গিয়াছে। কমল মনে মনে কহিল, ইহা নবীন সূর্যোদয় অথবা শ্রান্ত রবির অস্তগমন। এ জিজ্ঞাসা বৃথা। আরক্ত আভায় আকাশের যে দিকটা আজ রাঙা হয়ে উঠিয়াছে, পূর্ব পশ্চিম দিক নির্ণয় না করিয়াই সে ইহারই উদ্দেশ্যে সশ্রদ্ধ নমস্কার জানাইল। মিনিট 2-3 পরে আশুবাবু সহসা চকিত হইয়া কহিলেন, কমল, তোমার কথাগুলি আমি আর একবার ভালো করে ভেবে দেখব, কিন্তু আমাদের কথাগুলোকে তুমি এভাবে অবজ্ঞা করো না। বহু বহু মানবেই এ সত্য বলে স্বীকার করেছে। মিথ্যা দিয়ে কখনো এত লোকে ভোলানো যায় না। কমল অন্যমনস্কের মতো একটুখানি হাসিয়া ঘাড় নাড়িল, কিন্তু জবাব দিল সে নীলিমাকে। কহিল, যা দিয়ে একটা ছেলেকে ভোলানো যায়, তা দিয়ে লক্ষ ছেলেকেও ভোলানো যায়। সংখ্যা বাড়াটাই বুদ্ধি বাড়ার প্রমাণ নয় দিদি। একদিন যারা বলেছিল নরনারীর ভালোবাসার ইতিহাসটাই হচ্ছে মানব সভ্যতার সবচেয়ে বড় সত্য ইতিহাস, তারাই সত্যের খোঁজ পেয়েছিল সবচেয়ে বেশি। কিন্তু যারা ঘোষণা করেছিল পুত্রের জন্যই ভার্যার প্রয়োজন, তারা মেয়েদের শুধু অপমান করেই ক্ষান্ত হয়নি, নিজেদের বড় হওয়ার পথটাই বন্ধ করেছিল, এবং সেই অসত্যের পরে ভিত পুঁতেছিল বলে আজও এ দুঃখের কিনারা হলো না। উত্তরে নীলিমা বলল, কিন্তু এ কথা আমাকে কেন কমল? কমল উত্তর করল, কারণ আপনাকে জানানোই আজ আমার সবচেয়ে প্রয়োজন যে
চাটুবাক্যের নানা অলংকার গায়ে আমাদের জড়িয়ে দিয়ে যারা প্রচার করেছিল মাতৃত্বেই নারীর চরম সার্থকতা, সমস্ত নারী জাতিকে তারা বঞ্চনা করেছিল। জীবনে যে কোনো অবস্থায় অঙ্গীকার করুন দিদি, এই মিথ্যে নীতিটাকে কখনো যেন মেনে নেবেন না। এই আমার শেষ অনুরোধ। কিন্তু আর তর্ক নয়, আমি যাই। আশুবাবু শ্রান্ত কণ্ঠে কহিলেন, এসো, নিচে তোমার জন্য গাড়ি দাঁড়িয়ে আছে, পৌঁছে দিয়ে আসবে। কমল ব্যথার সহিত বলিল, আপনি আমাকে স্নেহ করেন, কিন্তু কোথাও আমাদের মিল নেই। নীলিমা কহিল, আছে বই কি কমল, কিন্তু সে তো মনিবের ফরমাস মতো কাটাছাটা মানান করার মিল নয়, বিধাতার সৃষ্টির মিল। চেহারা আলাদা, কিন্তু রক্ত এক, চোখের আড়ালে শিরের মধ্য দিয়ে বয়। তাই বাইরের অনৈক্য যতই গণ্ডগোল বাঁধাক, ভেতরের প্রচণ্ড আকর্ষণ কিছুতেই ঘোচে না। কমল কাছে আসিয়া আশুবাবুর কাঁধের উপর একটা হাত রাখিয়া আস্তে আস্তে বলিল, মেয়ের বদলে আমার উপর কিন্তু রাগ করতে পারবেন না, তা বলে দিচ্ছি। আশুবাবু কিছুই বলিলেন না, শুধু স্তব্ধ হইয়া বসিয়া রহিলেন। কমল কহিল, ইংরেজিতে ইম্যানিসিপেশন বলে একটা কথা আছে, আপনি তো জানেন। পুরাকালে পিতার কঠোর অধীনতা থেকে সন্তানকে মুক্তি দেওয়াই তার একটা বড় অর্থ ছিল। সেদিনের ছেলেমেয়েরা মিলে কিন্তু এই শব্দটা তৈরি করেনি, করেছিল আপনাদের মতন বাবা, মস্ত বড় পিতা। নিজেদের বাঁধন দড়ি আগলা করে যারা সন্তানকে মুক্তি দিয়েছিলেন তারাই। আজকের দিনেও ইম্যান্সিপেশনের জন্য যত কোদলি মেয়েরা করি না কেন, দেবার আসল মালিক যে আপনারা, আমরা মেয়েরা নই। জগৎ ব্যবস্থায় এ সত্যটা আমি একদিনও ভুলিনি আশুবাবু। আমার নিজের বাবা প্রায়ই বলতেন, পৃথিবীর কৃতদাসদের স্বাধীনতা দিয়েছিল একদিন তাদের মনিবেরাই, তাদের হয়ে লড়াই করেছিল মনিবের জাতিরাই। নইলে দাসের দল কোদল করে যুক্তি করে নিজেদের মুক্তি অর্জন করেনি। এমনিই হয়, বিশ্বের এমনিই নিয়ম। শক্তির বন্ধন থেকে শক্তিমানেরাই দুর্বলকে ত্রাণ করে। তেমনি নারীর মুক্তি থাকে না, থাকে তার অকুণ্ঠ আশীর্বাদের মধ্যে। আশুবাবু এখনো কথা কহিতে পারিলেন না। এই উচ্ছৃঙ্খল প্রকৃতির মেয়েটি সংসারে অসম্মান অমর্যাদার মধ্যেই জন্মলাভ করিয়াছে, কিন্তু জন্মের সেই লজ্জাকর দুর্গতিকে অন্তরে সম্পূর্ণ বিলুপ্ত করিয়া লোকান্তরিত পিতার প্রতি তাহার ভক্তি স্নেহের সীমা নেই। যে লোকটি তাহার পিতা, তাহাকে তিনি দেখেন নাই। নিজের সংস্কার ও প্রকৃতি অনুসারে সেই মানুষটিকে শ্রদ্ধা করাও কঠিন। তথাপি ইহারই উদ্দেশ্যে দুই চক্ষু তাহার জলে ভরিয়া গেল। নিজের মেয়ের বিচ্ছেদ ও বিরুদ্ধতা তাহাকে শূলের মতো বিধিয়াছে, কিন্তু সকল বন্ধন কাটিয়া দিয়াও যে কি করিয়া মানুষকে সর্বকালের মতো বাঁধিয়া রাখা যায়, এই পরের মেয়েটির মুখের পানে চাহিয়া যেন তাহার একটা আভাস পাইলেন, এবং কাঁধের উপর হইতে তাহার হাতখানি টানিয়া লইয়া ক্ষণকাল চুপ করিয়া রহিলেন। কমল কহিল, এবার আমি যাই। আশুবাবু হাত ছাড়িয়া দিলেন, বলিলেন, এসো। ইহার অধিক আর কিছু মুখ দিয়া তার বাহির হইল না। ধন্যবাদ। শেষ হল পর্ব 24। 28টি পর্বে বিভক্ত এই উপন্যাসটি। প্রতিটি পর্বে গল্পটি নতুন মোড় নিয়েছে। 28টি ভিডিও নিয়ে একটি ভিডিও সিরিজে আমরা সম্পূর্ণ উপন্যাসটি পরিবেশন করছি। আমাদের পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই নিচের বেল আইকনটি ক্লিক করবেন। এই 28টি পর্ব একসাথে পেয়ে যাবেন ড্যাজলিং ড্রিমসের শেষ প্রশ্ন প্লেলিস্টে। আমাদের এই পরিবেশনাটি কেমন লাগলো তা লাইক ও কমেন্ট করে জানাবেন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আপনি ড্যাজলিং ড্রিমস চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও আমরা আপনার কাছে পৌঁছে দিতে পারি।